ঘন সন্নিবিষ্ট পাহাড় দ্বারা পরিবেষ্টিত প্রাচীন জনপদ তানা তোরাজা, যেখানে একবার এলে মৃত্যু সম্পর্কে প্রথাগত ধারণা হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ। যখন কোনো সদ্যজাত শিশু মারা যায় তখন এরা মনে করে যে এরকম গাছের ট্রাঙ্কের মধ্যে যদি কবর দেওয়া হয় তাহলে এই গাছ থেকে বেরোনো সাদা ফ্লুইডটা দুধ হিসেবে ওই মৃত শিশু খেতে পারবে এবং তাদের স্বর্গপ্রাপ্তি ঘটবে। যেখানে মানুষ মারা গেলে বছরের পর বছর রেখে দেওয়া হয় ঘরে, দেওয়া হয় খাবার, জল এবং সিগারেট। এইখানেও আছে কয়েকটা টাও একই পরিবারের লোকজনদের মূর্তি, খুবই ক্রিপি লাগছে দেখতে। এই যে এই ভিডিওয়ে আমরা যাব ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে এবং জেনে নেব এই অদ্ভুত সংস্কৃতির ব্যাপারে। তোরাজা যেতে গেলে আপনাকে আসতে হবে সুলাওয়েসি দ্বীপের দক্ষিণে অবস্থিত সবথেকে বড় শহর মাকাসারে। সুলাওয়েসিতে এসে মাকাসারকে কয়েকদিন এক্সপ্লোর করার পর একদিন রাতের বাস ধরে নিলাম 315 কিলোমিটার দূরে রান্তেপাও শহরের উদ্দেশ্যে। রান্তেপাও তোরাজার সবথেকে বড় শহর। সারা রাত জার্নি করে যখন রান্তেপাও শহরে নামলাম তখন বাজে সকাল 5:30। ম্যাপে দেখলাম হোমস্টে আরও 2.5 কিলোমিটার দূরে। বাইকে করে বর্ষণসিক্ত ধানক্ষেত পেরিয়ে উপস্থিত হলাম হোমস্টেতে। হোমস্টেতে কয়েক ঘন্টা কাটিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এখানকার সাইটগুলো 9টার আগে খোলে না, তাই অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না। চলে এসেছি আজকের ফার্স্ট স্টপ কেটাকেশু অ্যানশিয়েন্ট ভিলেজে। এখানে সামনে কয়েকটা ট্র্যাডিশনাল হাউস, যেটাকে বলে টংকুনান হাউস, আর তার পিছনে খুব ইন্টারেস্টিং একটা গ্রেভিয়ার্ড আছে। এগুলো হলো এখানকার ট্র্যাডিশনাল হাউস, যাদের বলে টংকুনান হাউস। এখানকার বাড়িগুলোর যে চাল সেগুলো নৌকার মতো দেখতে। তো এর সাথে একটা লেজেন্ড অ্যাসোসিয়েটেড আছে। এখানকার যে এখনকার মানুষ, মানে যারা তোরাজান পিপল, তারা মনে করে এদের পূর্বপুরুষরা চায়না থেকে এই তোরাজায় আসে বোটে করে ব্যবসা বাণিজ্য করতে, কিন্তু মাঝ সমুদ্রে এদের অনেক বোট ড্যামেজ হয়ে যায়, যেগুলো নিয়ে আর ফিরে যাওয়া সম্ভব ছিল না। তাই তারা এই বোটগুলো এই বাড়ির ছাদে তুলে এরকম শেপের কয়েকটা বাড়ি নির্মাণ করে, এবং এই ট্র্যাডিশনটা ওইখান থেকেই চলে আসছে। এই টংকনান হাউসগুলো সবসময় উত্তর দক্ষিণ অভিমুখে সাজানো থাকে। এদের দুটো রো থাকে, একদিকে রোয়ে থাকে বসবাসের ঘর, অন্যদিকে থাকে ধানের গোলা, আর মাঝে থাকে রাস্তা বা উঠোন, যেখানে শ্রাদ্ধের অনুষ্ঠান বা অন্যান্য সামাজিক ক্রিয়াকলাপ সংঘটিত হয়। এখানে যে পরিবারের স্ট্যাটাস যত বেশি, তাদের কেউ মারা গেলে তত বেশি মোষকে বলি দেওয়া হয়, এবং সেই মোষের শিংগুলো এরকম করে ওপরে ওপরে টাঙিয়ে রাখা হয়। মানে যাদের যত বেশি মোষের শিং টাঙানো থাকবে তাদের স্ট্যাটাস তত হাই। এবং এছাড়াও এই যে এখানে দেখা যাচ্ছে কত মোষের দাঁত। এখন টংকুনান হাউস থেকে সরে এসে বাঁ দিকে একটা রাস্তা দিয়ে যাচ্ছি গ্রেভিয়ার্ডটার দিকে। শুনেছি গ্রেভিয়ার্ডটা খুবই ইন্টারেস্টিং, তো গিয়ে দেখা যাক কীরকম। এই বাড়িটায় একটা কবর আছে, তো কার কবর আছে এটা এখানে ছবি যেমন দেওয়া আছে সেরকমই একটা বিশাল বড় স্ট্যাচুও আছে। এই স্ট্যাচুগুলোকে বলে টাও টাও। আর যাদের এখানে স্ট্যাটাস বেশি তারাই শুধুমাত্র এইটা করতে পারে, বাকিরা কিন্তু করতে অ্যালাউড নয়। এখানে একটা কবর আছে যেখানে কিন্তু কোনো টাও নেই। এটা ট্র্যাডিশনাল টংকুনান স্টাইলের বাড়ির মধ্যেই নির্মিত। আবার এই দিকের যে কবর আছে এখানে আবার টাও আছে। এই যে এরকম। আর এইগুলো হলো ঘরটার ভিতরের দরজা। এইখানটা খুলেই কবরটা ঢোকানো হয়, তারপর এটাকে সিল করে দেওয়া হয়। এবারে উঠবো অ্যানশিয়েন্ট গ্রেভিয়ার্ডের দিকে। এই যে এই কেপটার মধ্যেই অনেকজনের মৃতদেহ রাখা আছে। আমার সামনে দুটো খুলি দেখতে পাচ্ছি, এই যে। আর এইগুলো ছিল অ্যাকচুয়ালি পাহাড়ের এই ওপরটায় লাগানো, কিন্তু পাহাড়টা ক্ষয়ে যাওয়ার ফলে এটা নিচে পড়ে গেছে। আর এই যে এখানে দেখা যাচ্ছে হাড়গোড়গুলো। আর এই খুলিগুলোর সাইজ খুবই ছোট, মনে হচ্ছে কম বয়সী কারোর খুলি হবে।
এটা হলো একই পরিবারের লোকেদের কফিন, একই পরিবারের লোকদের একসাথে রাখা হয় মৃত্যুর পর। এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছি, একটা কফিন অনেকটাই ক্ষয়ে গেছে, ভিতরে সব কিছু দেখা যাচ্ছে। এই যে একটা ভাঙা খুলি, এখানে এরকম গোটা খুলি আছে অনেক কটা, এই যে এটাও ভেঙে গেছে খুলিটা। আর এই যে ফুঁকোতিও দেখা যাচ্ছে, মানুষের হাড়গোড়। তো এই যে জল পড়ছে ওপরে পাহাড় থেকে, এই জল পড়ার ফলেই কিন্তু পাহাড়গুলো ক্ষয়ে ক্ষয়ে কফিনগুলো নিচে পড়ে গেছে, আর কফিনগুলো অনেক জায়গায় ভিজে গিয়ে একদম ভেঙে গেছে, গিয়ে হাড়গোড় বেরিয়ে এসছে। এই যে এগুলো সব নৌকার শেপেরই কফিন, যেমন টঙ্কনার হাউসের মাথাগুলো হয় সেরকমই, কিন্তু এই কফিনটা একটু ইউনিক। এই কফিনটা মুখের শেপে করা আছে। এইখানেও আছে কয়েকটা টাও একই পরিবারের লোকজনদের মূর্তি, খুবই ক্রিপি লাগছে দেখতে। এই যে এই যে এখানেও এরকম ভেঙে গেছে, ভেঙে সব খুলি টুলি বার হয়ে এসছে। আগের বছর যখন চায়নায় গেছিলাম, সেখানে সিচুয়ান আর ইউনান প্রভিন্সের মাঝখানে যে শহর আছে একটা, ডৌসাগুয়ান, সেখানেও কিন্তু এরকম হ্যাঙ্গিং কফিন দেখেছিলাম। তো বললাম না এদের পূর্বপুরুষরা ছিল চাইনিজ, তো ওইখান থেকেই অ্যাকচুয়ালি কালচারটা এখানে এসেছে। এই যে সামনে দেখতে পাচ্ছি এই হ্যাঙ্গিং কফিনগুলো, এখানে একসাথে অনেক কটা খুলি রাখা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23টা। এই যে এই কফিনটা যেমন এখানটা ভিজে কিছু হাড়গোড় পড়ে গেছিল, ওইগুলো ওই জন্য এই নিচে রেখে দেওয়া হয়েছে, আর খুলি যেগুলো ওইগুলো উপরে রাখা আছে। এবারে এখান থেকে চলে যাব কাছাকাছির মধ্যেই একটা পয়েন্ট আছে, যেটার নাম হলো বুন্টু পুনে, যেটাও এটার সিমিলার, কিন্তু ওখানকার যে গ্রেভইয়ার্ড সেটা স্টাইল কিন্তু এটার থেকে একটু ভিন্ন ধরনের। এটার উপরে কিন্তু একটা ছোট গুহা আছে, ওটার মধ্যে দিয়ে ঢুকলে আরও অনেক কফিন দেখা যায়, যেটার জন্য লাগে 50,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, মানে ওখানের লোকাল লোককে দিতে হয়। তো ওইটা আমি এখন ঢুকলাম না, কারণ আমরা অন্য একটা কেভে যাব, যেটাই কিন্তু এরকম টাইপের আরেকটা ইন্টারেস্টিং গুহা আছে, ওটাই ঢুকবো। ওটারও সেম প্রাইস 50,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। চলে এলাম বুন্টু পুনেতে, এটা কেটেকেসু থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যেই পড়ে। এখন ওপরে যাব, গিয়ে দেখব। এই যে এবার সিঁড়ি দিয়ে উঠবো, এই টঙ্কনান হাউসগুলো দেখতে পাচ্ছি। এখন এই টঙ্কনান হাউসের ভিতরে ঢুকে দেখবো ভিতরটা কীরকম হয়। একজন ছিলেন এখানে, আমি জিজ্ঞাসা করলাম ঢুকতে পারবো কিনা, তো উনি পারমিশন দিলেন। তো দেখি ভিতরে ঢুকে। এই যে বাইরে থেকে এরকম দেখা যাচ্ছে। Is this buffalo? Yeah. এখানে একটা পুরো মহিষের খুলিটা, এখানে এরকম এই ঘরটা আছে। এখন যাব বুন্টু পুনের যে গ্রেভিয়ার্ডটা আছে ওইটা দেখতে। যেরকম কেটেকেসুতে দেখলাম গ্রেভিয়ার্ড, সেরকমই বুন্টু পুনেরও একটা গ্রেভিয়ার্ড আছে, ওইটা এখন দেখতে যাব। বুন্টু পুনেতে ঢুকতে গেলে কিন্তু ফরেন ট্যুরিস্টদের এন্ট্রি ফি আছে, সেটা হলো 35,000। আমি শুনেছিলাম কেটেকেসুতেও আছে এন্ট্রি ফি, কিন্তু আমার থেকে তো কেউ চাইলো না। এই বুন্টু পুনের যে স্পেশালিটি সেটা এটাই হলো যে এখানের যে টাউটাউগুলো আছে ওগুলো জানলা দিয়ে দেখছে, এরকম একটা পয়েস্টারে বসানো আছে। তো প্রত্যেকটা বাড়িতেই এরকম করে করা আছে। তোরাজা মানে পিপল ফ্রম দ্য মাউন্টেন্স। এরা প্রাচীনকাল থেকে যে ধর্ম পালন করত তার নাম ছিল আলুক টু ডোলো। এটি ছিল অ্যানিমিস্ট বিশ্বাসের ওপর নির্মিত ধর্ম। ডাচরা যখন 16th সেঞ্চুরিতে সুলাওয়েসি দ্বীপে এসেছিল, তারা এই অঞ্চলের ব্যাপারে জানতই না, কারণ পুরো অঞ্চলটাই ছিল পাহাড় দিয়ে ঘেরা। অবশেষে 19th সেঞ্চুরিতে প্রথমবার ডাচরা এই অঞ্চলে প্রবেশ করে এবং খ্রিস্ট ধর্ম প্রচার করতে থাকে। তবে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেও তোরাজানরা তাদের আদি সংস্কৃতিকে কখনোই ত্যাগ করতে পারেনি। এখন 2টো বাজে, আমি লাঞ্চ করে নিলাম। এখন আরও নর্থে 7 কিলোমিটার যেতে হবে। আমাদের নেক্সট পয়েন্ট হলো লম্বক পারিন্দিং বলে একটা গ্রেভিয়ার্ড। রান্তেপাও শহরের মেন রোড দিয়ে উত্তরের দিকে চলতে থাকলাম। বেশ কিছুক্ষণ পর বাঁ দিকে একটা এবড়ো খেবড়ো গলিতে ঢুকে পড়লাম। সেটা পেরোতে পড়লো একের পর এক ধান ক্ষেত।
আমি এখন এসেছি কারিম্বুয়াং বড়ি বলে একটা জায়গায়। এটাও একটা গ্রেভইয়ার্ড, কিন্তু এটার ইউনিকনেস হলো এই যে এই মেগালিথিক স্ট্রাকচারগুলো। বৃষ্টি নেমে গেছে আর বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হবে বলেই মনে হচ্ছে, তাই আমি যে জন্য অ্যাকচুয়ালি লাঞ্চ খেয়ে বেরিয়েছিলাম ওই জায়গাটা আমি আজকে দেখবো না, বরঞ্চ এই জায়গাটা এক্সপ্লোর করেই আমি ফিরে যাব, কারণ আলো অনেক কমে এসছে। কালিম্পং বড়ির এই মেগালিথগুলোকে স্থানীয় ভাষায় বলে মেনহির। আর এর চারিদিকে যে টংকুনান স্টাইল হাউসগুলো দেখা যাচ্ছে, এগুলো মানুষের বসার জন্য নির্মিত। আর এখানে মূলত পিগ বা বাফেলো স্যাক্রিফাইস রিচুয়াল অনুষ্ঠিত হয়, যাকে বলে মান্টুনু টেডং। এখানে এই পাথরগুলোকে কেটে কেটে কবর বানানো হয়েছে। এই যে এখানে একটা দরজা, এখানে একটা দরজা, এরকমভাবে। এখানে হলো বেবি গ্রেভস, বাচ্চাদের কবর আছে। দেখাচ্ছি, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। যখন কোনো সদ্যজাত শিশু মারা যায় তখন এরা মনে করে যে এরকম গাছের ট্রাঙ্কের মধ্যে যদি কবর দেওয়া হয় তাহলে এই গাছ থেকে বেরোনো সাদা ফ্লুইডটা দুধ হিসেবে ওই মৃত শিশু খেতে পারবে এবং তাদের স্বর্গপ্রাপ্তি ঘটবে। এই যে এই গাছের ভিতরেই গাছের ট্রাঙ্ক থেকে কিছুটা অংশ কেটে বার করে দিয়ে ওখানে শিশুর মৃতদেহ ঢুকিয়ে ওটাকে আবার শিকড় দিয়ে সেলাই করে দেওয়া হয়। এখান থেকে এখন হোটেলে চলে যাব। হোটেল প্রায় 20 কিলোমিটার দূরে এখান থেকে। কালিম্পং বড়ি থেকে বৃষ্টিস্নাত রাস্তা ধরে ফিরে এলাম হোমস্টেতে। ফিরতে ফিরতে সূর্যাস্তের সময় হয়ে এলো। পরের দিন গেলাম এখানকার সব থেকে অদ্ভুত সংস্কৃতি প্রত্যক্ষ করতে। এখন চলে এসেছি এখানের একজন সিক পার্সনকে দেখতে। সিক মানে মৃত, কিন্তু এখানে মানুষজন কেউ মারা গেলে মনে করে যে সে অসুস্থ হয়েছে, মারা যায়নি, এবং তারা বডিটাকে প্রিজার্ভ করে রাখে। এবং ফাইনালি যখন তাদের ফিউনারাল হয়, যাকে বলে রাম্বুসোলো, তারপরেই একমাত্র তারা ওটাকে কবরে করে কোথাও একটা পুঁতে দেয় বা কোনো গুহার ভিতর ঢুকিয়ে রাখে। তার আগে পর্যন্ত তারা মনে করে যে এখনও তার আত্মা পৃথিবীর মধ্যে আছে, এবং ওই কারণেই তারা মোষ বলি দেয়। এবং তারা মনে করে যে মোষগুলো মারা যাওয়ার পর তাদের যে স্পিরিট, সেগুলোই এই মৃত মানুষকে বা অসুস্থ মানুষের স্পিরিটকে পুইয়া বা স্পিরিট রেলমে নিয়ে যেতে সাহায্য করে। আমার গাইড গিয়ে কথা বলছে, যদি কাউকে পাওয়া যায় যে তালা খুলে দেখাবে যে কিভাবে সংরক্ষিত আছে ডেড বডিটা। এই যে একজন মারা গেছেন 3 বছর আগে আর আরেকজন 5 বছর আগে, মানে এখানে দুজনের ডেড বডি সংরক্ষিত আছে। আমরা জুতো খুলে উঠছি। So that's the inside the coffin, of there, because that I already said. So now we are in Tongkonan, where they still keep the person who already died in Toraja. But in Toraja, when somebody die before they make the ceremony, we say still sick person. In Torajan language, we call Tomakula, because according to the belief of Torajan people, the spirit, they still live together with the family. So that's why the family, they still care about the food, drinks, until the ceremony will be arranged. This way. So that's why the coffin of the day, they still open, because the family anytime they can leave the food and drink next to the coffin. The son died before and then the lady died after, but I want to ask. Yeah, 5 years ago for the men. Yeah, and then the woman, that's 3 years. In Toraja, when somebody recently died, before they use formalin injection, they use balsam. And they put balsam on the skin,
and slowly the body become dry. আশা করি এই ভিডিওয়ে তোরাজার সংস্কৃতি সম্পর্কে প্রাথমিক একটা ধারণা দিতে পারলাম। পরের 3টি ভিডিওয়ে আমরা তোরাজার গভীরে প্রবেশ করব এবং অবিশ্বাস্য অবিস্মরণীয় অভিজ্ঞতার সাক্ষী হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।